নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সাবফাইলাম ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। তাহলে আজকে টপিক ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। এর আগে আমরা নন কর্ডাটার বিভিন্ন ফাইলামগুলি সম্বন্ধে জেনেছি, সেগুলোর বৈশিষ্ট্য জেনেছি, সমস্ত কিছু জেনেছি। আজকে আমরা জানবো কর্ডাটা ফাইলামের সাবফাইলাম ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। তাহলে কর্ডাটা এটা হচ্ছে ফাইলাম বা পর্ব। কর্ডাটা ফাইলামের তিনটি সাবফাইলাম রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই তিনটি সাবফাইলাম রয়েছে। ফাইলাম কর্ডাটার তিনটি সাবফাইলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। আজকে আমরা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা সম্বন্ধে জানব। তাহলে আজকে টপিক ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। প্রথমে আসি ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা এর কথাটি এসেছে গ্রিক শব্দ ইউরো কথাটি এসেছে গ্রিক শব্দ ইউরস, যার কথার অর্থ হচ্ছে তেল বা ল্যাজ। এবং কর্ডাটা এসেছে ল্যাটিন শব্দ কডা, যার কথার অর্থ হচ্ছে কর্ড বা সূত্র। এই ইউরোকর্ডাটা এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে ল্যাজের দিকে নোটোকর্ড উপস্থিত থাকে বলে, ল্যাজের দিকে নোটোকর্ডটি বিস্তৃত থাকে বলে লার্ভা অবস্থায়, কিন্তু পরিণত অবস্থায় দেখা যায় না। লার্ভা অবস্থায় কেবল ল্যাজের দিকে এই কর্ড বা নোটোকর্ড বা থাকে বলে, তাই এই পর্বের নাম হচ্ছে, এই সাবফাইলামের নাম হচ্ছে ইউরোকর্ডাটা। সাবফাইলাম বা উপপর্ব, সাবফাইলাম বলা হয় বা উপপর্ব। এর আরো একটি নাম আছে, একে বলা হয় টিউনিকেটা। ইউরোকর্ডাটা বা টিউনিকেটা। এই কথাটি এসেছে ল্যাটিন শব্দ টিউনিকা, যার কথার অর্থ হচ্ছে কভারিং বা আবরণ বা আচ্ছাদন, কভারিং। এই সাবফাইলামের অন্তর্গত প্রাণীদের ক্ষেত্রে টিউনিকা বা টেস্ট নামে এক ধরনের কভারিং থাকে, পাতলা অর্ধস্বচ্ছ একদম পাতলা আবরণ থাকে বলে এই সাবফাইলামের নাম হচ্ছে টিউনিকেটাও বলা হয়। তাহলে এটা হচ্ছে সাবফাইলাম, এটা কিন্তু ফাইলাম নয়, সাবফাইলাম বা উপপর্ব। সাবফাইলাম এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া, সালপা, ডোলিওলাম,
এক্সেট্রা বিভিন্ন রকম এদের এই উপপর্বের প্রাণী রয়েছে এই সাফারলা। এরা বসবাস কি, এরা হচ্ছে সাধারণত সামুদ্রিক প্রাণী হয়, সবই সামুদ্রিক, এবং এরা কলোনিবদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে, অথবা এরা স্বাধীনভাবে একা একা থাকতে পছন্দ করে। তাহলে বসবাস কি, এরা সবাই সামুদ্রিক হয় এবং এরা কলোনি গঠন করে থাকতে পছন্দ করে, অথবা একা একাও থাকতে এরা পছন্দ করে। তাহলে এই হচ্ছে তার উদাহরণ। এবার দেখি এদের ছবিটা কি, অ্যাসিডিয়াকে দেখতে কেমন হয়, অ্যাসিডিয়াকে দেখতে কেমন লাগে। অ্যাসিডিয়া, অ্যাসিডিয়াকে দেখতে ঠিক পরিণত অবস্থায়। অ্যাসিডিয়া দেখতে ঠিক এইরকম, ঘটির মতো স্ট্রাকচার। এরা পরিণত অবস্থায় গমনে অক্ষম, এরা গমন করতে পারে না, পরিণত অবস্থায় এরা গমনে অক্ষম। তাই যে কোনো একটি শক্ত শক্ত যে কোনো সাবস্ট্রেটাম, এটা পাথর বা যে কোনো একটি শক্ত মাধ্যমে এরা আটকে থাকে। এদের এটা ফুট বা পদ বা পা, ফুটের সাহায্যে এরা পায়ের সাহায্যে এরা যেন আটকে ধরে রাখে। এরা পরিণত অবস্থায় এটা গমন করতে পারে না, তাই যে কোনো একটা আশ্রয়কে, শক্ত যে কোনো একটি মাধ্যমকে এরা আশ্রয় হিসাবে নেয়, এরা আটকে থাকে। পাথর বা কিছু একটা শক্ত মাধ্যমে এরা আটকে থাকে পরিণত অবস্থায়। কিন্তু লার্ভা এরা গমনে সক্ষম, কিন্তু পরিণত অবস্থায় এরা পারে না। এদের দেহে দেহে দুটি ছিদ্র রয়েছে, একটি হচ্ছে ওরাল ছিদ্র, ওরাল ছিদ্রের মাধ্যমে জল প্রবেশ করে দেহের মধ্যে, এবং আরেকটি রয়েছে অ্যাট্রিয়াল পোর। অ্যাট্রিয়াল পোর, অ্যাট্রিয়াল পোর, ওরাল পোর এবং অ্যাট্রিয়াল পোর। আর কি রয়েছে, আর রয়েছে দেহের মধ্যে, দেহের সর্বাধিক স্থানে বিস্তৃত ফ্যারিংস। ফ্যারিংস বা গলবিল, গলবিলের মধ্যে রয়েছে অসংখ্য ফুলকা ছিদ্র, অসংখ্য ফুলকা ছিদ্র। দেহের মধ্যে সর্বাধিক স্থানে বিস্তৃত ফ্যারিংস বা গলবিল, তার মধ্যে রয়েছে ফুলকা ছিদ্র, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস বলা হয়। অসংখ্য রয়েছে, অসংখ্য রয়েছে, যাদের খাদ্য গ্রহণে সাহায্য করে। রেসপিরেশনটা হলো রেসপিরেশনে সাহায্য করে। জল ওরাল ছিদ্রের মধ্যে দিয়ে জল প্রবেশ করলো, এবং এই ফুলকা ছিদ্রের মাধ্যমে জলের উপস্থিত যাবতীয় প্ল্যাঙ্কটন, বিভিন্ন জৈব পদার্থ এরা ছাঁকনির মতো ছেঁকে নেয়, ছাঁকনির মতো ছেঁকে নিয়ে আবার জল অ্যাট্রিয়াল পোর বা অ্যাট্রিয়াল ছিদ্র থেকে জল দেহের বাইরে বের করে দেয়। তাহলে এটা হচ্ছে ওরাল ছিদ্র, ওরাল ছিদ্র, ওরাল ছিদ্র। এটি হচ্ছে অ্যাট্রিয়াল পোর বা অ্যাট্রিয়াল ছিদ্র, অ্যাট্রিয়াল ছিদ্র। এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফ্যারিঞ্জিয়াল স্লিটস বলা হয়। দেহের সর্বাধিক স্থানে বিস্তৃত ফ্যারিঞ্জিয়াল স্লিট, ফুলকা ছিদ্র বলা হয়, গলবিলীয় ফুলকা ছিদ্র। এটা হচ্ছে ফুট বা পদ বা পা বলা হয়, যে কোনো সাবস্ট্রেটামে শক্ত যে কোনো মাধ্যমের মধ্যে এরা এই ফুটের মাধ্যমে আটকে থাকে। এটা হচ্ছে অ্যাসিডিয়া, এটা হচ্ছে অ্যাসিডিয়া, অ্যাসিডিয়া। এটা হচ্ছে অ্যাসিডিয়ার ছবি। এর বৈশিষ্ট্যগুলো কি, শনাক্তকারী কি কি বৈশিষ্ট্য, আমরা কি করে চিনবো অ্যাসিডিয়া? এটাই অ্যাসিডিয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আমি লিখতে পারি, বৈশিষ্ট্য 1 নম্বর লিখতে পারি নোটোকট। নোটোকট,
নোটোকট। নোটোকট হচ্ছে লার্ভা অবস্থায় লেজের ভেতরে লেজের দিকে বিস্তৃত থাকে, তাই এই উপপর্বের নাম হচ্ছে ইউরোকডাটা। ইউরো কথার অর্থ হচ্ছে টেল বা লেজ, আমরা আগে দেখেছি। তাহলে নোটোকট হচ্ছে লেজের ভেতরে লার্ভা অবস্থায়, কিন্তু পরিণত অবস্থায় তা লুপ্ত হয়, তাই লার্ভা অবস্থায় লেজের দিকে বিস্তৃত থাকে, তাই হচ্ছে ইউরোকডাটাই সাবফাইলাম বা উপপর্বের নাম হচ্ছে ইউরোকডাটা। এটা হচ্ছে নোটোকট। 2 নম্বর লিখতে পারি ছিদ্র। দেহে 2টি ছিদ্র থাকে, দেখেছি ওরাল পোর, অ্যাট্রিয়াল পোর। ওরাল ছিদ্র, অ্যাট্রিয়াল ছিদ্র। দেহের মধ্যে 2টি ছিদ্র উপস্থিত। ওরাল ছিদ্রের মধ্যে দিয়ে জল প্রবেশ করে এবং জল দেহের মধ্যে প্রবেশ করলো এবং অ্যাট্রিয়াল পোরের মাধ্যমে জল দেহের বাইরে বেরিয়ে যায়, অ্যাট্রিয়াল ছিদ্র। 2 নম্বর। 3 নম্বর কি বৈশিষ্ট্য? টিউনিকেটা। টিউনিকেটা, এই উপপর্বকে টিউনিকেটাও বলা হয়। টিউনিকেটা 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 কেন বলা হয়? এদের দেহে একদম অর্ধস্বচ্ছ পাতলা আবরণ দ্বারা গঠিত, যেটা হচ্ছে টিউনিক বা টেস্ট। টিউনিক বা টেস্ট নামক টিউনিক বা টেস্ট টিউনিক বা টেস্ট নামক অর্ধস্বচ্ছ পাতলা আবরণ দ্বারা এদের দেহ আবৃত, যার মূল উপাদান, এই টিউনিক বা টেস্টের আবরণের মূল উপাদান হচ্ছে সেলুলোজ সদৃশ এক ধরনের জৈব পদার্থ, টিউনিসিন। এই জৈব পদার্থ সেলুলোজের মতো, এই টিউনিসিন দ্বারা গঠিত এই আবরণটি, এইটি যার নাম হচ্ছে টেস্ট বা টিউনিক, তাই এই উপপর্বের নাম হচ্ছে টিউনিকেটাও বলা হয়। নেক্সট লিখতে পারি 4 নম্বর। 4 নম্বর লিখতে পারি গলবিলীয় ফুলকা ছিদ্র। গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটসও বলা হয়। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র, এটি হচ্ছে দেহের সর্বাধিক স্থানে থলির মতো বিস্তার লাভ করেছে, থলির মতো, এবং সর্বাধিক স্থানেই হচ্ছে বিস্তৃত। এই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র চাকনির মতো কাজ করে, জল থেকে খাদ্য গ্রহণে সাহায্য করে, বিভিন্ন জৈব পদার্থ গ্রহণে সাহায্য করে, জলের ফলে রেসপিরেশন, মাছের মতো না হলেও কিছুটা হলেও ফুলকা রেসপিরেশনে শ্বাসকার্যে সাহায্য করে এই গলবিলীয় ফুলকা ছিদ্র। 5 নম্বর লিখতে পারি 5 নম্বর হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা রেট্রোগ্রেসিভ রূপান্তর বলা হয়। রেট্রোগ্রেসিভ রূপান্তর। রেট্রোগ্রেসিভ রূপান্তরটা কি? রেট্রো কথার অর্থ হচ্ছে ডিগ্রেড বা ডিক্রিজ হওয়া, কমে যাওয়া, অবনতি হওয়া। রেট্রো কথার অর্থ হচ্ছে অবনতি বা ডিক্রিজ হওয়া, অবনতি। এটা কেন রেট্রোগ্রেসিভ রূপান্তর বলা হচ্ছে? আমরা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখি, লার্ভা দশা হচ্ছে তার পূর্ণাঙ্গ প্রাণীর থেকে অনুন্নত। পূর্ণাঙ্গ প্রাণীর দেহে বিভিন্ন রকমের উন্নত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য পড়ে, কিন্তু এই উপপর্বের ক্ষেত্রে বা অ্যাসিডিয়ার ক্ষেত্রে দেখা যায় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসটা কি? এটি হচ্ছে এদের লার্ভা দশা পরিণত প্রাণীর থেকে, পূর্ণাঙ্গ প্রাণীর থেকে বেশি উন্নত। লার্ভা অবস্থা বেশি উন্নত। লার্ভা দশায় উপস্থিত যে কোনো উন্নত সব ধরনের বৈশিষ্ট্যগুলি পূর্ণাঙ্গ প্রাণীর দেহে লুপ্ত হয়। যেমন লার্ভা দশায় উপস্থিত নোটোকট লেজের মধ্যে থাকে বিস্তৃত, পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে এদের কিন্তু থাকে না, নোটোকট থাকে না। আবার লার্ভা দশা হচ্ছে মুভমেন্ট করতে পারে, এরা স্বাধীনভাবে যেতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে এরা গমনে অক্ষম। এরা যে কোনো একটি শক্ত
মাধ্যম বা মাধ্যমের থেকে আঁকড়ে ধরে রাখে। বিভিন্ন রকম উন্নত বৈশিষ্ট্যগুলি এদের পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে অনুপস্থিত থাকে, তাই এদেরকে বলা হয় রেট্রোগ্রেসিভ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। নেক্সট 6 নম্বর লিখতে পারি। 6 নম্বর এদের জীবন চক্র। জীবন চক্র কি? এরা সাধারণত উভয় লিঙ্গ হয়, মেল ফিমেলকে এদের আলাদা করা যায় না, যে কোনো একটি দেহেই থাকে মেল ফিমেল, তাই উভলিঙ্গ হয়। এবং এদের লার্ভা দশার নাম হচ্ছে অ্যাসিডিয়ান ট্যাডপল লার্ভা। অ্যাসিডিয়ান ট্যাডপল লার্ভা এদের জীবনচক্রে এই লার্ভা দশই দেখা যায়। তাহলে এটা হচ্ছে অ্যাসিডিয়াম ইউরোকর্ডাটা, সাফাইলাম ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। নেক্সট আসি শেফালোকর্ডাটা। নেক্সট হচ্ছে শেফালোকর্ডাটা। নেক্সট আসি সেফালোকর্ডাটা। সাফাইলাম সেফালোকর্ডাটা। এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এই দুটি সাবফাইলামকে প্রোটোকর্ডসও বলা হয়। প্রোটোকর্ডস মানে কর্ডাটা ফাইলামের আদি, এরা আদি উপপর্ব, তাই প্রোটো মানে আদি, তাই প্রোটোকর্ডস নামে পরিচিত। কারণ এরা ভাটিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণীর মতো উন্নত বৈশিষ্ট্য এইসব উপপর্বের ক্ষেত্রে দেখা যায় না, তাই এরা এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা দুটি উপপর্বকে প্রোটোকর্ডসও বলা হয়। তাহলে এখন লিখি সাবফাইলাম বা উপপর্ব সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা বা বলা হয় আক্রেনিয়াটা। আক্রেনিয়াটা কেন বলা হয়? আক্রেনিয়াটা বলা হয় কারণ এই উপপর্বে প্রাণীদের ক্ষেত্রে ক্রেনিয়াম বা ব্রেন কেস বলা হয়, বা মাথার খুলির মতো ক্রেনিয়াম বলা হয়, যা আমাদের ভার্টিব্রেটের ক্ষেত্রে ক্রেনিয়াম হচ্ছে মাথার খুলি। এই ক্রেনিয়াম এদের অনুপস্থিত, মানে অ্যাবসেন্ট। ক্রেনিয়াটা মানে ক্রেনিয়াম যেহেতু অনুপস্থিত, তাই একে বলা হয় ক্রেনিয়াটা। এই সেফালোকর্ডাটা প্রাণীর ক্ষেত্রে ক্রেনিয়াম থাকে না। ক্রেনিয়াম হচ্ছে মাথার খুলি বা মাথার যে আবরণ বলা হয় ক্রেনিয়াম। ভার্টিব্রেটের ক্ষেত্রে যেমন ক্রেনিয়াম রয়েছে, এর ক্ষেত্রে অনুপস্থিত, তাই একে বলা হয় আক্রেনিয়াটা। ভার্টিব্রেটাকে বলা হয় ক্রেনিয়াটা, মানে অ্যাবসেন্ট এবং ক্রেনিয়াটা মানে ক্রেনিয়াম। তাহলে এটা হচ্ছে সেফালোকর্ডাটা এসেছে গ্রিক শব্দ শেফালস কথার অর্থ হচ্ছে মস্তক বা মাথা। এবং কর্ডাটা এসেছে ল্যাটিন শব্দ কর্ডা, যার কথা অর্থ হচ্ছে কর্ড বা সূত্র এদের ক্ষেত্রে এই সেফালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড একদম মস্তক থেকে একদম ল্যাজ পর্যন্ত বিস্তার করে, তাই এটা হচ্ছে সেফালোকর্ডাটা। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অ্যাম্ফিঅক্সাস বা একে বলা হয় ব্র্যাঙ্কিওস্টোমা। ব্র্যাঙ্কিওস্টোমা ব্র্যাঙ্কিওস্টোমাকে অ্যাম্ফিঅক্সাসও বলা হয়। অ্যাম্ফিঅক্সাস রয়েছে, আর কি রয়েছে? অ্যাসিমেট্রন ইত্যাদি। এটা হচ্ছে
কর্ডাটা, এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা প্রোটোকর্ডস নামেও পরিচিত। প্রোটোকর্ডস এরা বসবাস কি করে? এরা হচ্ছে সবাই সামুদ্রিক প্রাণী হয়, সবাই সামুদ্রিক প্রাণী হয়। এবার আমরা দেখি অ্যাম্ফিওক্সাস বা ব্র্যাঙ্কিওস্টোমাকে দেখতে কেমন হয় এবং তার কি কি বৈশিষ্ট্য বলা যেতে পারে। অ্যাম্ফিওক্সাসকে দেখতে কেমন? এদের দেহ হচ্ছে চ্যাপ্টা, লম্বা প্রকৃতির, দেহের ওপর প্রান্ত এবং নিচের প্রান্ত সরু, লম্বা, চ্যাপ্টা হয়। তাহলে কেমন? এর দেহ একদম লম্বা চ্যাপ্টা প্রকৃতির। দেহ লম্বা একদম চ্যাপ্টা প্রকৃতি হয়। এটা হচ্ছে ল্যাজ, টেল বা ল্যাজ। থেকে পোর, অ্যানাল পোর থাকে, ছিদ্র। এটা হচ্ছে টেল বা ল্যাজ। ল্যাজ পর্যন্ত এদের নোটোকট বিস্তার লাভ করে। এবং আর কি রয়েছে? রয়েছে টেন্টাকেলস, মুখে রয়েছে টেন্টাকেলস। আঙুলের মতো সিরি বা টেন্টাকেলস বলা হয়, মুখছিদ্রের কাছে রয়েছে টেন্টাকেলস। আর কি রয়েছে? টেন্টাকেলস বা কোষকা বা সিরি বলা হয় মুখছিদ্রের কাছে। আর রয়েছে দেহের সর্বাধিক স্থানে বিস্তার লাভ করেছে গলবিলীয় ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকা ছিদ্র। তাহলে আর কি রয়েছে? রয়েছে গলবিলীয় গলবিলীয় ফুলকা ছিদ্র। আর রয়েছে নোটোকট। নোটোকট হচ্ছে একদম মস্তক থেকে ল্যাজ পর্যন্ত নোটোকট বিস্তার লাভ করে, মস্তক থেকে ল্যাজ পর্যন্ত নোটোকট বিস্তার লাভ করে। তাই এই উপপর্বের নাম হচ্ছে সেফালোকর্ডাটা, নোটোকট। রয়েছে ভি আকৃতির মায়াটম পেশি, ভি আকৃতি রয়েছে মায়াটম পেশি, ভি আকৃতির মায়াটম পেশি, মায়াটোপেশি বলা হয় ভি আকৃতিতে। দেহের মধ্যে রয়েছে মায়াটম পেশি। আর কি রয়েছে? রয়েছে নার্ভ কর্ড, ডরসাল হলো টিউবুলার নার্ভ কর্ড বা পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুতন্তু বলা হয়। রয়েছে নার্ভ কর্ড, টিউবের আকৃতি রয়েছে নার্ভ কর্ড, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুতন্তু বা নার্ভ কর্ড। এটা হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা। ব্র্যাঙ্কিওস্টোমা রয়েছে ল্যাজ বা টেল, রয়েছে গলবিলীয় ফুলকা ছিদ্র, অসংখ্য ফুলকা ছিদ্র রয়েছে, গলবিলীয় ফুলকা ছিদ্র দেহের মধ্যে সর্বাধিক স্থানে রয়েছে, বিস্তার করেছে গলবিলীয় ফুলকা ছিদ্র। এই প্রাণীটিকে দেখতে যে চ্যাপ্টা প্রকৃতির হয়, দেহের ওপর নিচে ক্রমশ সরু হয় এবং লম্বা হয় এদের দেহ গঠন। এটা হচ্ছে ল্যাজ। এটা হচ্ছে অ্যাম্ফিওক্সাস বা ব্র্যাঙ্কিওস্টোমা। অ্যাম্ফিওক্সাস, অ্যাম্ফিওক্সাস, অ্যাম্ফিওক্সাস। তাহলে কি কি আমরা দেখেছি কোর্সিকা বা টেন্টাকেলস, কোর্সিকা রয়েছে। আর কি রয়েছে? রয়েছে নোটোকট,
নোটোকর্ড, নোটোকর্ড যা মস্তক থেকে ল্যাজ পর্যন্ত বিস্তার করেছে নোটোকর্ড। আর কি রয়েছে? রয়েছে নার্ভ কর্ড, নার্ভ কর্ড, ডর্সাল হলো টিউবুলার নার্ভ কর্ড রয়েছে। রয়েছে গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফ্যারেঞ্জিয়াল স্লিটস, ফ্যারেঞ্জিয়াল, ফ্যারেঞ্জিয়াল স্লিটস, ফ্যারেঞ্জিয়াল স্লিটস এটা টেল বা ল্যাচ, টেল বা ল্যাচ। রয়েছে অ্যানাল পোর, অ্যানাল পোর ছিদ্র, অ্যানাল পোর হচ্ছে ছিদ্র। আর কি রয়েছে? মায়োটম পেশি, ভি আকৃতির মায়োটম পেশি, মায়োটম পেশি। এটা হচ্ছে ব্যাঙ্কিওস্ট্রোমা বা অ্যাম্ফিওক্সাসের চিত্র। এবার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য জানবো। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমরা ছবি দেখেই সমস্ত কিছু বৈশিষ্ট্য বুঝতে পারবো। এই ছবি মনে রাখলেই সমস্ত কিছু বৈশিষ্ট্য দেখা যায়, ছবিটা মনে রাখলেই বোঝা যায়। বৈশিষ্ট্য 1 নম্বর কি? দৈহিক গঠন। দৈহিক গঠনটা আগে দেখি, দৈহিক গঠন কেমন হয়। দৈহিক গঠন, দৈহিক গঠন, দৈহিক গঠন কি? দৈহিক গঠন বলেছি, দৈহিক গঠন হচ্ছে দেহ লম্বা প্রকৃতির, দেহের ওপর এবং নিচ ক্রমশ সরু এবং চ্যাপ্টা প্রকৃতি, প্রাণীটাকে দেখতে চ্যাপ্টা একদম লম্বা প্রকৃতি, তাহলে দৈহিক গঠন হয়ে গেল। দ্বিতীয় নম্বর কি লিখি? দ্বিতীয় নম্বর নোটোকর্ড, দ্বিতীয় নম্বর হচ্ছে নোটোকর্ড, নোটোকর্ড, নোটোকর্ড। এই নোটোকর্ডের উপস্থিতির জন্যই যার নামকরণ নোটোকর্ড। সেফালোকর্ডাটা বা বলা হয় আক্রেনিয়াটা বলা হয়, যাকে বলা হয়। তাহলে নোটোকর্ড কি? নোটোকর্ড দেহের মুখছিদ্র, এই পজিশন হচ্ছে মুখছিদ্র, মুখছিদ্র, মুখছিদ্র থেকে ল্যাজ পর্যন্ত এই নোটোকর্ড বিস্তৃত। নোটোকর্ড, নোটোকর্ড ওপর থেকে নিচ পর্যন্ত, মুখছিদ্র থেকে ল্যাজ পর্যন্ত বিস্তৃত এবং এটা সারা জীবন ধরেই নোটোকর্ড পাওয়া যায়, নোটোকর্ড দেখতে পাওয়া যায়। ইউরোকর্ডাটার মধ্যে লার্ভা অবস্থায় শুধু দেখা যায় না, এর দেহের সারা জীবন ধরেই নোটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে নোটোকর্ড। 3 নম্বর লিখতে পারি, 3 নম্বর লিখতে পারি ফ্যারেঞ্জিয়াল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকা ছিদ্র। গলবিলীয় ফুলকা ছিদ্র কি? গলবিলীয় ফুলকা ছিদ্র দেহের সর্বাধিক স্থানে এদের বিস্তার লাভ করে। গলবিলীয় ফুলকা ছিদ্র, এইগুলো হচ্ছে ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকা ছিদ্র রয়েছে, উপস্থিতি লক্ষ্য করা যায়। 4 নম্বর লিখতে পারি, 4 নম্বর ওরাল হুড, ওরাল হুড, ওরাল হুড। ওরাল হুড কি? এদের মুখছিদ্রের কাছে, মুখছিদ্রের কাছে ফানেল আকৃতি, ফানেল আকৃতি থাকে ওরাল হুড, ওর মুখছিদ্রের কাছে থাকে ওরাল হুড এবং ওরাল হুডের চারপাশে, ওরাল হুডের চারপাশে আঙুলের ন্যায়, আঙুলের ন্যায় থাকে সিরি, সিরি বা কোষিকাও বলা যেতে পারে। এই সিরি এরা কি করে? এরা খাদ্য গ্রহণে সাহায্য করে, খাদ্য গ্রহণে সাহায্য করে, যেমন সেন্সেশন, বিভিন্ন ধরনের সেন্স বা সংবেদী অঙ্গ হিসাবেও কাজ করে। যদি কাছাকাছি খাদ্য কোনো উপস্থিত থাকে, এরা এই টেন্টাকেলস বা কোষিকা বা সিরির মাধ্যমে এরা বুঝতে পারে। এই ওরাল হুড এরা খাদ্য গ্রহণে সাহায্য করে, সেন্সেশন, সেন্সারি অর্গান হিসাবে এরা কাজ করে। ওরাল হুড, ওরাল হুডের কাছে, ওরাল হুডের চারপাশে উপস্থিত আঙ্গুলের ন্যায় সিরি বা কোষিকা বলা হয় ওরাল হুড। ওরাল হুড কোথায় রয়েছে? এটা হচ্ছে মুখছিদ্রের কাছে, মুখছিদ্রের কাছে ফানেল আকৃতি অংশ রয়েছে ওরাল হুড এবং তার চারপাশে রয়েছে সিরি বা কোষিকা। 5 নম্বর লিখতে পারি, 5 নম্বর আর কি বৈশিষ্ট্য লিখতে পারি? 5 নম্বর লিখছেন নার্ভ কর্ডে যেহেতু উপস্থিতি লক্ষ্য করা যায়, তাহলে এখানে 5 নম্বর লিখতে পারি স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রে কি? স্নায়ুতন্ত্রে রয়েছে, স্নায়ুতন্ত্রে রয়েছে পৃষ্ঠীয় ফাঁপা নার্ভ কর্ড বা স্নায়ুতন্তু, এদের
রয়েছে, তাই স্নায়ুতন্ত্রে এরা লিখতে পারি। এবং এদের মস্তিষ্ক এদের অনুপস্থিত, মস্তিষ্ক এদের থাকে না স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে, মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড থাকে না। 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর লিখতে পারি, 6 নম্বর লিখি। 6 নম্বর হচ্ছে রেচন অঙ্গ। 6 নম্বর রেচন অঙ্গ। রেচন অঙ্গ। রেচন অঙ্গ কি? রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ এদের উপস্থিতি দেখা যায়। তাহলে রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। রেচন অঙ্গ হচ্ছে তাহলে এটা হচ্ছে সেফালোকডাটার বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য দিয়ে জানলাম? দৈহিক গঠন, দেহ হচ্ছে লম্বা প্রকৃতির, চ্যাপ্টা প্রকৃতির দৈহিক গঠন দেখতে পেয়েছি। নোটোকর্ডের উপস্থিতি দেখা যায়। গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। রয়েছে ওরাল হুড এর লক্ষ্য করা যায়। ওরাল হুডের কাছে রয়েছে সিরি বা কোষিকা। রয়েছে স্নায়ুতন্ত্র, নার্ভ কোডের উপস্থিতি লক্ষ্য করা যায়। মস্তিষ্ক থাকে না। এদের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। এই হচ্ছে মোটামুটি সেফালোকডাটা। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমরা যা যা বৈশিষ্ট্য জানলাম সেগুলো একবার দেখে নিই।